মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথা ষট চত্বরিংশতি পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম দেবব্রত ভীষ্ম কাশীরাজের স্বয়ম্বর সভা থেকে 3 কন্যাকে হরণ করে নিয়ে এসেছেন। তাকে বাধা দেওয়ার জন্য অন্যান্য রাজারা একসাথে আক্রমণ করেছিলেন, কিন্তু ভীষ্মের বীরত্বের সামনে সবাইকে রণে ভঙ্গ দিতে হয়েছে। শেষে শাল্যরাজ একাই ভীষ্মকে চ্যালেঞ্জ করেছেন। কাশীরাজের জ্যেষ্ঠা কন্যা অম্বার সাথে শাল্যরাজের পূর্ব পরিচয় ছিল এবং এই স্বয়ম্বর সভাকে সামনে রেখেই দুজনে বিয়ে করবেন বলে ঠিক করেছিলেন। মাঝখান থেকে ভীষ্ম এসে সব ভুলিয়ে দিয়েছেন। এবার শাল্যরাজ এবং ভীষ্মের সামনাসামনি যুদ্ধ হলো এবং ভীষ্ম শাল্যরাজের ঘোড়া, সারথি, রথ সব ধ্বংস করে শুধুমাত্র তার প্রাণটুকু রেখে ছেড়ে দিলেন। এরপর হস্তিনাপুরে ফিরে এসে ভাই বিচিত্রবীর্যের বিয়ের ব্যাপারে ব্রাহ্মণদের সঙ্গে পরামর্শ করতে বসলে অম্বা নিজে সেই সভায় এসে উপস্থিত হলেন এবং শাল্যরাজের সঙ্গে নিজের সম্পর্কের কথা জানালেন। ভীষ্ম নিজের ভুল স্বীকার করলেন এবং জননী সত্যবতীর পরামর্শ নিয়ে অম্বাকে শাল্যরাজের কাছে যাওয়ার অনুমতি দিলেন। পথে অম্বার সুরক্ষা এবং সুবিধার জন্য একজন ধাত্রী এবং কয়েকজন বৃদ্ধ ব্রাহ্মণ সঙ্গে গেলেন। অম্বা শাল্যপুর পৌঁছলেন নির্বিঘ্নে। অভিপ্সিত প্রিয়তমের কাছে ফিরে আসতে পেরে তিনি কতই না উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন, কিন্তু শাল্যরাজ মোটেই তাঁকে দেখে খুব একটা খুশি হননি। আর সেই জন্যেই এক যুবতী যে কথা বলে না সে কথাই তাঁকে বলতে হলো। অম্বা বললেন, বীর আমার, আমি ফিরে এসেছি তোমার কাছে। অম্বা শাল্যরাজকে মহাবাহু এবং মহামতি বলে সম্বোধন করলেন। মাত্র কয়েকদিন আগে ভীষ্মের সঙ্গে যুদ্ধে যিনি ঘোড়া, রথ, সারথি সব হারিয়ে কোনো মতে প্রাণ নিয়ে ফিরেছেন, তিনি যাতে অপ্রতিভ বোধ না করেন তাই অম্বা ভাব দেখাচ্ছেন যুদ্ধে হারলেও তুমি আমার কাছে সেই বীরপুরুষটিই আছো। অম্বা বললেন, আমি তোমার কাছে ফিরে এসেছি, তুমি আমাকে আদর করবে না একটু? তুমি যা চাও তোমার যাতে ভালো হয় আমি তো তাই চাই রাজা আমার, আমি শুধু তোমার আদরটুকু চাই। অম্বার কথাগুলি শুধু সাময়িক আবেগের তাড়না মাত্র নয়, সৌভ দেশের রাজার ধর্মপত্নী হিসেবে বৃত হতে এসেছেন তিনি। অম্বা বললেন, রাজা আমার, তুমি আমাকে তোমার স্ত্রী হিসাবে গ্রহণ করে ধর্ম পালন করো। আমি তো মনে মনে সুচিরকাল তোমার কথাই ভেবে এসেছি, আর তুমি তো আমাকে তোমার স্ত্রী হিসাবেই চেয়েছিলে। শাল্য একটু হাসলেন যেন। সে হাসির মধ্যে প্রেমিকের প্রাণ ছিল না, অন্তত ছিল না কোনো আবেগ উচ্ছ্বাস। সে হাসির মধ্যে যা ছিল তা অম্বার মতো প্রেমিকার কাছে বিড়ম্বনা মাত্র। সেই অদ্ভুত হাসি হেসেই যেন শাল্য বললেন, তুমি ভুলে যেও না তোমাকে হরণ করে নিয়ে গিয়েছিল একজন পুরুষ। সেই পুরুষের স্ত্রী হবার জন্যই যে রমণী চলে গিয়েছিল, তাকে আমি অন্তত স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারি না। ঈর্ষান্বিত অবিশ্বস্ত প্রেমিকের সমস্ত আঘাত হেনে শাল্য বললেন, ভদ্রে, তুমি ভীষ্মের কাছেই যাও। সে সমস্ত রাজাদের পরাজিত করে তোমাকে জোর করেই ধরে নিয়ে গিয়েছিল, তোমাকে স্পর্শও করেছিল। শাল্য এবার অম্বার হৃদয়ে আঘাত করে বললেন আরো একটা কথা, ভীষ্ম যখন সমস্ত রাজাদের যুদ্ধে পরাজিত করে তোমাকে নিয়ে গেলেন তখন তোমাকে বেশ খুশি খুশি তো লাগছিল। আচ্ছা, স্ত্রীলোকের মনের কথা কে বলবে? দেবা ন জানন্তি কুত মনুষ্যা। যে মুহূর্তে প্রৌঢ় বৃদ্ধ ভীষ্ম শাল্য রাজাকে অনায়াসে যুদ্ধে প্রতিহত করে তাকে প্রাণদান করে ছেড়ে দিলেন, সেই মুহূর্তে এই যুবতীর অযান্ত্রিক মনের মধ্যে এক মুহূর্তের বিস্ময় অথবা বীর পূজার শ্রদ্ধানুরাগ কাজ করেনি তো? শাল্যকে তিনি মনে প্রাণে ভালোবাসেন সত্যি, তাই বলে শাল্য ভীষ্মের অস্ত্রযুদ্ধে ভীষ্মের অপূর্ব রণকৌশল দেখে কাশীরাজবালার হৃদয় এক মুহূর্তের জন্য অন্তত আচ্ছন্ন হয়নি তো? যদি হয়ে থাকে তবে সেই মুহূর্তটাও তো মিথ্যে নয়। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইফস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। ভীষ্মের অপূর্ব রণকৌশল দেখে অম্বার মুগ্ধতার মুহূর্তে শাল্য কি তাঁর মুখের দিকে তাকিয়েছিলেন?
অম্বা কি তখন মুগ্ধ বিস্ময়ে ভীষ্মকে দেখছিলেন? নইলে শাল্যকে তিনি অত ভালোবাসেন সে কথা রথের ওপর দাঁড়িয়ে ভীষ্মকে বললেন না কেন? যে লজ্জা ভেঙে তিনি ব্রাহ্মণদের সভায় এসে সোচ্চারে শাল্যের নাম উচ্চারণ করেছিলেন, ভালোবাসার সেই দৃঢ় উচ্চারণ হস্তিনাপুরের গমন পথেই শব্দিত হতে পারত এবং ভীষ্মের কাছেই হতে পারত। ভীষ্ম বাধা দিতেন না। কিন্তু কি অদ্ভুত ঘটনা ঘটল! অম্বা তো একবারও ভীষ্মের সামনে শাল্যরাজের নামও উচ্চারণ করলেন না। না করলেন রথে উঠবার সময়, না রথে যেতে যেতে, না তার একান্ত প্রিয়তম শাল্যরাজ যুদ্ধে প্রতিহত হওয়ার সময়। কেন যে বললেন না? অন্তত সেই মুহূর্তে ভীষ্মের মুখের মধ্যে তিনি কি দেখেছিলেন? হয়তো সেই খণ্ড মুহূর্তের মধ্যে অম্বার মুখের দিকে তাকিয়ে শাল্যরাজের মনে হয়েছিল অম্বা দুঃখিত নন অন্তত। হয়তো এ কথা ঠিক, হয়তো নয়। অম্বা বলেছিলেন, আমি চিরকাল তোমার প্রিয় কাজ করেছি, তোমারই ভালো চেয়েছি। কিন্তু যে মুহূর্তে শাল্য বললেন ভীষ্মের সঙ্গে যাবার সময় তোমাকে খুশি খুশি লাগছিল, তখনই ভয়ঙ্কর নঙর্থক প্রতিবাদ করে উঠলেন অম্বা। এমন বলো না রাজা আমার, ভীষ্ম আমাকে জোর করে নিয়ে গেলেন আর আমি খুশি হব? আমি এতটুকু খুশি হইনি। আমি রীতিমতো কাঁদতে কাঁদতে ভীষ্মের রথে উঠেছিলাম আর তিনি যুদ্ধ জয় করে জোর করে আমাকে তুলে নিয়ে চলে গেলেন। শাল্য বলেছিলেন, যে রমণী একবার অন্য পুরুষের হস্তগত হয়েছিল তাকে আমি অন্তত স্ত্রী হিসাবে পেতে চাই না। শাস্ত্রবিধি আমার যেটুকু জানা আছে, আর আমি যেহেতু রাজা হিসেবে অন্যান্য সকল ব্যক্তিবর্গকে ধর্মের উপদেশ দিই, সেই উপদেশকারী রাজা সব জেনে শুনে এক পরপূর্বা রমণীকে ঘরে জায়গা দিতে পারে না। তুমি তোমার যেখানে ইচ্ছে চলে যেতে পারো, এখানে সময় নষ্ট করার কোনো দরকার নেই। অম্বা অবাক হয়ে গিয়েছিলেন। যাকে তিনি এত ভালোবাসেন, যার জন্য ঘর ছেড়ে মর্যাদা ছেড়ে প্রিয়তমের সন্নিধানে পৌঁছেছেন, তার মুখে এই কথা। তিনি বললেন, তুমি তো আসল ঘটনাটা জানোই না। ভীষ্ম নিজের জন্য আমাদের হরণ করেননি, তিনি নিজের ভাই বিচিত্রবীর্যের জন্য কন্যা হরণ করেছিলেন। আমার আর দুই বোন অম্বিকা এবং অম্বালিকার সঙ্গে তিনি তার ছোট ভাই বিচিত্রবীর্যের বিয়েও দিয়ে দিয়েছেন। অম্বা নিজেকে প্রমাণ করার জন্য নিজের মাথা ছুঁয়ে, নিজের হৃদয় ছুঁয়ে বললেন, তুমি ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের কথা আমি মনে মনেও কখনো ভাবিনি। অম্বার অনুনয় বিনয় সব শাল্যরাজের রুক্ষতার সামনে বিপর্যস্ত হয়ে গেল। সাপ যেমন পুরনো খোলস ছেড়ে দেয়, ঠিক সেইভাবে অম্বাকে ত্যাগ করলেন শাল্যরাজ। তিনি শেষে আসল সত্যি কথাটা বলে দিলেন। শাল্যরাজ বলে দিলেন, তুমি এখান থেকে যাও, আমার বিনীত অনুরোধ তুমি ফিরে যাও। যেহেতু ভীষ্ম তোমাকে একবার গ্রহণ করেছেন, অতএব আর আমি তোমাকে ফিরিয়ে নিতে পারি না, কারণ ভীষ্মকে আমি ভয় পাই। শাল্যরাজের মুখে অতি সত্যকথনের কারণে অম্বার সমস্ত রাগ গিয়ে পড়ল ভীষ্মের ওপর। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথা সপ্তচত্বারিংশতি পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে, শোনে পুণ্যবান।